নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, 21শে জুলাইয়ের মতো দিন কাটতে না কাটতেই যেটা দেখা যাচ্ছে যে দুই শিবির অর্থাৎ শাসক শিবির এবং বিরোধী শিবির দুই শিবিরেই কিন্তু 2026-এর যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সেই প্রস্তুতি শুরু করে দেওয়া হলো। কেউই কিন্তু সময় নষ্ট করতে রাজি নয়। তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যেমন নবান্নে সাংবাদিক বৈঠক করে একটা নতুন সরকারি কর্মসূচির কথা জানিয়ে দিলেন, ঠিক তার উল্টো দিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু দিল্লি ছুটে গেলেন। বিজেপির যে সাংগঠনিক রদবদল, মানে বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হওয়ার পর বঙ্গ বিজেপির যে সাংগঠনিক ফেরবদল, সেই ফেরবদলে কি হবে, কাকে কোথায় কোন দায়িত্ব দেওয়া হবে, কাকে কোথায় বসানো হবে, সেই সব নিয়ে একটা আলোচনার জন্য শুভেন্দু অধিকারী দিল্লি ছুটে গেলেন। এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠদের দাবি। তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে দুই পক্ষই কিন্তু রীতিমতো নির্বাচনী প্রস্তুতিতে নেমে পড়ল। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়েই যেটা প্রশ্ন উঠছে যে শুভেন্দু অধিকারীকে কি তাহলে এবার মোদি শাহরা রাজ্যের জন্য, বাংলার জন্য 2026-এ বিধানসভার ভোটের আগে বড় কোনো দায়িত্ব দিতে চলেছেন? বড় কোনো দায়িত্ব দেওয়ার জন্যই কি তাকে দিল্লি ডেকে পাঠানো হয়েছে? এই প্রশ্নটা কিন্তু উঠছে। যদিও শুভেন্দু অধিকারী এই যে দিল্লি সফর, সেই দিল্লি সফরের মূল কারণ অনেকেই যেটা বলছেন যে সেটা সম্ভবত আগামী 9 আগস্ট যে আরজিকর হাসপাতালে নিহত যুবতী চিকিৎসকের পিতামাতা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, সেই অভিযানে বিজেপির কর্মী সমর্থকরা যাতে বিনা ঝান্ডায় ট্রেনে করে কলকাতা পৌঁছতে পারেন সে নিয়ে ব্যবস্থা করার জন্যই, মানে সে নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলার জন্যই নাকি শুভেন্দু অধিকারী দিল্লি গেছেন। কিন্তু কথা যেটা হচ্ছে যে শুধুমাত্র রেল ভাড়া করার জন্যই কি শুভেন্দু অধিকারী একেবারে দিল্লি ছুটে গেলেন? এটা কি সম্ভব? মনে তো হয় না বন্ধুরা। কেননা এই কিছুদিন আগেই শুভেন্দু বিরোধী বলে পরিচিত দিলীপ ঘোষ দিল্লি সফর করে এসছেন। তিনি দুবার এরই মধ্যে দিল্লি সফর সেরেছেন। আর সেই সঙ্গে কিন্তু রাজ্যের বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকেও কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতারা দিল্লি ডেকে পাঠিয়েছিলেন। অর্থাৎ এই যে তিন গুরুত্বপূর্ণ বঙ্গ বিজেপি নেতা, এই তিনজনের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতারা এরই মধ্যে একটা সাংগঠনিক আলোচনা কিন্তু সেরে ফেলেছেন যে 26-এর বিধানসভা ভোটের আগে এ রাজ্যে কোন রণকৌশল কিংবা কোন নেতাকে সামনে রেখে, কার রণকৌশলকে সামনে রেখে 26-এর বিধানসভা ভোটে ঝাঁপাবে তার একটা কিন্তু প্রাথমিক আলোচনা বলুন কিংবা রূপরেখা বলুন, তার কিন্তু একটা আলোচনা এরই মধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতারা জেপি নাড্ডারা কিন্তু করে রেখেছেন। আর সেই যে আলোচনা, সেই আলোচনায় তো শিলমোহর দিতে হবে। সেই শিলমোহর দিতেই কি এবার শুভেন্দু অধিকারীকে ডাকা? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে হলেও হতে পারে। আর এই যে সবশেষে শুভেন্দু অধিকারীকে ডাকা, মানে রাজ্যের নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যও দিল্লি হয়ে এলেন, প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারও দিল্লি হয়ে এলেন এবং দিলীপ ঘোষের মতো নেতাও দিল্লি দুবার ঘুরে এলেন। সব শেষে ডাকা হলো কাকে? শুভেন্দু অধিকারীকে। তো এই যে সবশেষে শুভেন্দু অধিকারীকে ডাকা, এখানেই কি শুভেন্দু অধিকারীর যে গুরুত্ব, সেই গুরুত্বটা বঙ্গ বিজেপির অন্য যে তিন নেতা তাদের থেকে বেশি হয়ে গেল না? মানে মোদি শাহরা শুভেন্দু অধিকারীর মতামতটাকেই যে সবশেষে রাখছে, সবশেষে গুরুত্ব দিচ্ছে, সেটাই কি এই শুভেন্দু অধিকারীর এই যে এবারের দিল্লি সফর তাতে প্রমাণ হয়ে গেল না? আর এতেই কি কোথাও এটা স্পষ্ট হয়ে যাচ্ছে না যে শুভেন্দু অধিকারীকে বিজেপির কেন্দ্রীয় নেতারা এই 26-এর বিধানসভা ভোটের আগে একেবারে গুরুতর বড় একটা কোনো দায়িত্ব দিতে চলেছেন, তার উপরেই বাজি ধরতে চলেছেন? আর এই যে শুভেন্দু অধিকারীর দিল্লি সফর, সেই দিল্লি সফর যাওয়ার আগে শুভেন্দু অধিকারী এয়ারপোর্টে মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে যে ধরনের আত্মবিশ্বাস, যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ দেখালেন, তাতে তো মনে হচ্ছে যে তিনি প্রায় বুঝেই গেছেন যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির কাণ্ডারি হিসেবে মোদি শাহরা তাকেই বেছে নিয়েছেন। তো বন্ধুরা, এই যে দিল্লি যাওয়ার আগে শুভেন্দু অধিকারীর বক্তব্য, সেগুলো দেখলেই বুঝতে পারবেন যে শুভেন্দু অধিকারীর আত্মবিশ্বাস কিভাবে চরমে রয়েছে। জানে না, ওকে জয় শ্রীরাম বলবে। মুখ্যমন্ত্রী বলছেন দুর্গাঙ্গন করবেন, প্রধানমন্ত্রী যে জয় মা কালী বলেছিলেন, বলছে ভোট আসলে একটু মা কালী মা দুর্গা। ও জানে না, ও জানে না হিন্দুদের কোনো ধর্মীয় মন্দির সরকারি টাকায় হয় না, আর সংবিধানও পারমিট করে না কোনো ধর্মের কোনো মন্দির বলুন, মসজিদ বলুন, গুরুদ্বারা বলুন, চার্চ বলুন, সরকারি টাকায় তৈরি করা যায় না।
উনি সংবিধানও পড়েননি, নিজের ধর্মটাও পড়েন, তাই এই ধরনের কথাবার্তা বলছেন। আক্রমণ করেছে বলতে আপনারা কোনো কর্মসূচি করলেই তৃণমূল কর্মসূচি করবে, কালকে যেহেতু আপনারা উত্তরকন্যায় করেছিলেন। করুন না, এত বড় রাজ্য অন্য রাজনৈতিক দলের কর্মসূচিকে ডিস্টার্ব না করে করতে কেন পারবে? বিজেপি তো করেছে 600 কিলোমিটার, কংগ্রেসও পলাশিতে করেছে, তা করুন না। না বলছে এত বড় রাজ্য, 11 কোটি দেশ, দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, এতগুলো জেলা, এত বিরাট এলাকা, কেন করবেন? নিশ্চয়ই করবেন। তাতে অন্য কারোর কর্মসূচিকে ব্যাহত না করেই করবেন। এসব কথা ওনাকে বলতে না বলুন। জ্যোতিবাবু, বুদ্ধবাবুর সময় ওনাকে কোনোদিন হাইকোর্টে যেতে হয়নি বন্ধ হরতাল করতে, আর আমাকে 87 টাইম যেতে হয়েছে, যেহেতু আমি অপোজিশন লিডার, নো সিটিং অপোজিশন লিডার, এবং বিজেপিকে রিপ্রেজেন্ট করি, সেই কারণে আমাকে 86 বার যেতে হয়েছে হাইকোর্টে, এবং উনি থাকতে থাকতে মাস 6 আছেন, উনি আরো বার 14 যেতে হবে। বলুন, আমি আমার ফ্লাইটে টাইম। দেবকে তো ঘাটালে পাওয়া যায়নি, দেবকে ঘাটালে পাওয়া যায় না, ঘাটাল ডুবে আছে অর্ধেকটা। ঘাটালে লোককে জিজ্ঞেস করুন, দেবকে কালকে মন্দিরে লুট হয়েছে, পিংলায় একটা পোর্শনে লুট হয়েছে, ঘাটাল দাসপুরের অনেকেই তো ওনাকে ভোট দিয়েছে, বন্যায় ভাষা লোকরাও ভোট দিয়েছেন, তাদের কাছে জিজ্ঞেস করুন যারা মঞ্চে উঠে দাঁড়িয়ে আছে। ভাষা আন্দোলনের ডাক দিয়েছে 27 তারিখ। কোন ভাষার জন্য? বাংলা ভাষাকে রক্ষা করার জন্য। বাংলা ভাষার উনি কে? বাংলা ভাষার উনি কে? বাংলা ভাষা রক্ষা করার উনি কে? ওনাকে কে সেই হকদারি দিয়েছে? এটা দেয়নি। যেদিন প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে, সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন। আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর অ্যাডভাইসার ছিলেন লেট বিবেক দেবরয়, বাঙালি। অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্যাল, বাঙালি। কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন, বাঙালি। সব কথা এখানে না বলেই ভালো। ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ তৃণমূল বলছে RSS এর হাত রয়েছে। তৃণমূল বলছে, আমি মন্তব্য করব না। উনি হেলথ গ্রাউন্ড বলেছেন, উনি এটা বড় মাপের ব্যাপার, আর উনি ভেরি কম্পিটেন্ট পারসন। ওনার গ্রাউন্ড হেলথ গ্রাউন্ড বলে আমরা দেখেছি মিডিয়াতে, আমি এটা নিয়ে। আপনারা বলছেন যে 17 লাখ রোহিঙ্গা আছে, কিন্তু মমতা দাবি করছেন যে সারা বিশ্বে 11 লক্ষ রোহিঙ্গা আছে, এবং বাকিদের পেলেন কোথায়? আপনারা বাকিদের পেলেন কোথায়? দেখুন, ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমরা কোনোদিন বলি না, আমরা তাদের বিরোধিতা করি না। মোদিজির সমস্ত স্কিমের বেনিফিট কিন্তু সবাই পায়, কিন্তু বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান তারা ভারতীয় নয়, পরিষ্কার কথা। ভারতীয় যে শিখ, হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলিম যেই হোক, তারা ভারতীয়। সবাই মিলেমিশে আমরা থাকবো, যে যার রাজনীতি করুন। তারা আমাদের হিন্দুদের পার্টি বলেন, কিন্তু মোদিজির কোনো স্কিম কোনো একটা ধর্ম সম্প্রদায়ের জন্য নয়, পরিষ্কার কথা বলি। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলি, 540 কিলোমিটার কাঁটাতারের বেড়া না থাকার জন্য বাংলাদেশ থেকে বার্মার যে রোহিঙ্গা রিফিউজিরা এখানে প্রচুর সংখ্যায় ঢুকেছে, তাদের নাম হচ্ছে রোহিঙ্গা। 2017 সালে মুখ্যমন্ত্রী তাদের ইনভাইট করেছিলেন। আমরা চাই SIR এর মাধ্যমে তাদের নাম ভারতীয় ভোটার তালিকা থেকে বাতিল করা হোক, এবং তাদেরকে পুশব্যাক করে আমাদের দেশে অভারতীয়দের যেন না রাখা হয়। এটা তো সবার কথা, প্রত্যেক ভারতীয়র কথা। এতে কোনো রাজনীতি, কোনো ধর্ম, কোনো সম্প্রদায়, কোনো জাত থাকা উচিত নয় বলে আমার মনে হয়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করলেন যে শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন, অর্থাৎ এই যে রোহিঙ্গা কিংবা বাংলাদেশি মুসলমানদের নিয়ে যে অবস্থানটা নিচ্ছেন, ঠিক একই কথা কিন্তু আজ সকালে দিলীপ ঘোষকেও মিডিয়ার সামনে বলতে শোনা গেছে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর এই যে অবস্থান রোহিঙ্গা কিংবা বাংলাদেশিদের খেদানো নিয়ে, সেই অবস্থানকে যে বিজেপি সমর্থন করছে, রাজ্য বিজেপির নেতারা মেনে নিচ্ছেন, সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর এদিনের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেছে। এখন এই যে শুভেন্দু অধিকারীর সুরে
দিলীপ ঘোষ কিংবা শ্রমিক ভট্টাচার্যর যে কথা বলা, এর থেকে কি এটা প্রমাণ হয় না যে শুভেন্দু অধিকারী যে রণকৌশলটা নিয়েছেন সেই রণকৌশলই 2026-এ বিধানসভা ভোটে বঙ্গ বিজেপি লড়তে চলেছে? বিজেপির কেন্দ্রীয় নেতারা সেই রণকৌশলকেই ছাড়পত্র দিয়ে দিয়েছেন। আর এবারের দিল্লি সফরে শুভেন্দু অধিকারী, যেটা বিজেপি সূত্রে খবর, যে সেই কাজটাই করতে চলেছেন, যে কাজটা কিন্তু বিজেপির বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্য কিংবা দিলীপ ঘোষরাও করতে পারেননি। কি কাজ? সম্ভবত এবার শুভেন্দু অধিকারী শুধুমাত্র বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে নন, সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও দেখা করবেন। অর্থাৎ বঙ্গ বিজেপির বর্তমান রাজ্য সভাপতি কিংবা দিলীপ ঘোষরা যে লেভেলের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় বিজেপিতে গিয়ে দেখা করে এসছেন, শুভেন্দু অধিকারী কিন্তু তার থেকেও এক কাঠি ওপরের যারা নেতা তার সঙ্গে কিন্তু দেখা করার কর্মসূচি নিয়ে ফেলেছেন এবং তিনি দেখাও করবেন বলে কিন্তু বিজেপি সূত্রে খবর। অর্থাৎ সব দিক দিয়ে দেখলে যে শুভেন্দু অধিকারী যে বিজেপির 26-এর কালো ঘোড়া, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝে গেছেন যে এই শুভেন্দু অধিকারীকে সামনে রেখেই বিজেপি তার রণকৌশল সাজিয়েছে, সুতরাং তিনিও তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন এবং সেই প্রস্তুতির প্রথমেই তিনি সরকারি যে প্রশাসন, সেই প্রশাসনকে কাজে লাগানোর চেষ্টা করেছেন। এর আগে তিনি দুয়ারে রেশন, দুয়ারে সরকারের মতো কর্মসূচি নিয়েছিলেন। এবার সেই কর্মসূচিকেই একটু পরিবর্তন করে নাম দিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান। আর এই নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে ঠিক কি বলেছেন বন্ধুরা দেখুন। দুয়ারে সরকার আমরা দেখেছিলাম, আগে মানুষকে এখানে ওখানে ঘুরে বেড়াতে হতো, কিন্তু দুয়ারে সরকারে অনেক মানুষ নিজে আসতেন এবং নিজের কথাটা বলতে পারতেন। অনেক সুযোগ আমরা দুয়ারে সরকার থেকে অনেক মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। সেই জন্য দুয়ারে সরকারে যারা পার্টিসিপেট করেছিলেন, অফিসার সহ, সরকারি কর্মচারী সহ, বিডিও, এসডিও, ডিএম, আইসি, ওসি, এসপি, অ্যাডিশনাল এসপি সহ, ডিএসপি সবাই সহ, সাধারণ মানুষও যারা এসছিলেন তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা অনেক সময় দেখি ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার, হয়তো একটা ছোট্ট পাড়া তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না। অনেক সময় আমরা বিদ্যুৎ পৌঁছেছি অনেক জায়গাতেই, কিন্তু বাই চান্স যদি কোনো জায়গা বাদ হয়ে যায়, যেখানে ইলেকট্রিসিটি নেই, হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বর্ষায় ভেঙে গেছে, এই রকম ধরনের ছোট ছোট কাজগুলো। ধরুন একটা আইসিডিএস সেন্টারের বাড়ি ভেঙে পড়েছে, তার ছাদটা করে দিতে হবে। ধরুন একটা স্কুলের ছাদটা দিয়ে জল পড়ছে, ওই ছাদটা করে দিতে হবে, পুরো স্কুল বিল্ডিং নয়, ছাদটা। এইরকম ছোট ছোট কাজের জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের, আমাদের পাড়া আমাদের সমাধান। এক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে আমাদের সরকারি প্রকল্পে অনেক মানুষ অংশ নিয়েছেন, এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছেন। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার পুরনো মদকে নতুন বোতলে ঢেলেছেন। অর্থাৎ পুরনো যে সরকারি কর্মসূচি, সেই কর্মসূচিকেই একটু পাল্টে দিয়ে আবার মানুষের সামনে হাজির করাচ্ছেন, কথা শোনার জন্য, অভিযোগ শোনার জন্য যে মানুষ তার সরকার নিয়ে কী ভাবছে, মানুষের আর কত অভাব অভিযোগ রয়েছে। মানুষের তো আর অভাব অভিযোগের শেষ হবে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই জানেন। আর সেই কারণেই রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণ নামক গাধার সামনে আরও একবার গাজর ঝুলিয়েছেন। কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, এই কর্মসূচি 3টি বুথকে নিয়ে একদিন করে হবে এবং এই কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগের কথা শোনা হবে। এবং সেই সঙ্গে তিনি এটাও বলেছেন যে সেই সব কাজই এই কর্মসূচির মাধ্যমে করা হবে যেসব কাজ নাকি পঞ্চায়েতের মধ্যে পড়ে না, পৌরসভার মধ্যে পড়ে না, কোনো সরকারি দফতরের আওতায় পড়ে না।
তাহলে এমন কোন কাজ রয়েছে যেগুলো সরকারি দফতর কিংবা কোনো সরকারি কর্মসূচির মধ্যে পড়ে না, যে নতুন একটা কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চালু করতে হলো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন বলেছেন যে এই কর্মসূচির জন্য প্রত্যেকটি বুথের জন্য নাকি 8 লাখ টাকা করে তার সরকার বরাদ্দ করেছে, অর্থাৎ সব মিলিয়ে 80,000 বুথের জন্য 8,000 কোটি টাকা রাজ্য সরকারের খরচা হবে। কিন্তু কথা হচ্ছে বরাদ্দ তো হয়েছে, আদৌ খরচা হবে কি, নাকি ওই যে যেমনটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে গাধার সামনে গাজর ঝুলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই গাজর আদৌ গাধা খেতে পারবে না। তার থেকেও বড় যেটা প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাতা কলমে তো 8,000 কোটি টাকা জনগণের সামনে ঝুলিয়ে দিলেন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির নামে, কিন্তু সেই টাকাটা খাতা কলমে বরাদ্দ হলেও ক্যাশ সরকারের কাছে আছে তো? রাজ্য সরকারের যে হালের অবস্থা, লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণাও এখন বাকি রয়েছে, সেই অবস্থায় দাঁড়িয়ে 8,000 কোটি টাকা এই আমাদের পাড়া আমাদের সমাধান নামে কর্মসূচি চালু করে দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা তো করে দিলেন, কিন্তু দিনের শেষে মানে ভোট পেরিয়ে গেলে এর কোনো হিসাবপত্র মানুষ জানতে পারবে কি, মিডিয়া জানতে পারবে কি, নাকি এই 8,000 কোটি টাকার যে সংখ্যাটা সেই সংখ্যাটা শুধুমাত্র খাতা কলমেই থাকবে? এই প্রশ্নটাও কিন্তু অনেকের মনে উঠছে। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।